চলো আজকে ক্যাশবুকের সেকেন্ড দিনের ক্লাসটা স্টার্ট করা যাক। আগের দিন আমরা ক্যাশবুকের সম্পর্কে বেসিক নলেজটা আদায় করেছি। তো সেইখানে আমরা দেখেছি যে কোনো ধরনের ক্যাশে যদি ট্রানজ্যাকশন হচ্ছে তাহলে সেই আমরা ক্যাশের ট্রানজ্যাকশনগুলো লিখে রাখছি। সেইগুলো কোন ক্যাশবুকে লিখে রাখছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশবুকে। সিঙ্গেল কলাম ক্যাশবুকে সমস্ত ধরনের ক্যাশের যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছিল সেইগুলো লিখে রাখছিলাম। আজকে আমি একটা সিঙ্গেল কলাম ক্যাশবুকের একটা অঙ্ক সেট করেছি, সেটা দিয়ে পরে তোমাদের পুরো সিঙ্গেল কলাম ক্যাশবুকের যে কনসেপ্টটা সেটা পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করছি যে এই অঙ্কটা করার পরে তোমাদের আর কোনো ধরনের সিঙ্গেল কলাম ক্যাশবুকের কোনো কিছু প্রবলেম হবে না। তো সেখানে আমরা দেখেছিলাম কি শুধুমাত্র ক্যাশের ট্রানজ্যাকশন আসছে, কোনো ধরনের কোনো ব্যাংক রিলেটেড ট্রানজ্যাকশন সেগুলো আসছিল না, আর কোনো ধরনের কোনো ক্রেডিট ট্রানজ্যাকশন ধারে যেগুলো হচ্ছিল এই জিনিসগুলো আসছিল না। তো সেইটা কনসেপ্টটা নিয়েই আজকে আমরা ফার্স্ট অঙ্ক যেটা সেই অঙ্কটা স্টার্ট করব। তো প্রথমে আগের দিন আমি তো দেখিয়ে দিয়েছিলাম যে সিঙ্গেল কলাম ক্যাশবুকের ফরম্যাটটা কীরকম হয়। তো আমি আজকে আর সেরকম ফরম্যাটটা করছি না, জাস্ট আমি টি ফরম্যাটে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুকের যেটা ব্যাপারটা রয়েছে সেটা আমরা ক্লিয়ার করব। যে সমস্ত এন্ট্রিগুলো আজকে আমি নিয়েছি সেই এন্ট্রিগুলোর মাধ্যমে ফার্স্ট যে এন্ট্রিটা নিয়েছি সেটা জানুয়ারির 1 তারিখে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। কোনো একটা বিজনেস শুরু করা হয়েছে ক্যাশ দিয়ে। তো যখন আমরা বিজনেস শুরু করছি ক্যাশ দিয়ে তার মানে বিজনেসের কাছে টাকা আসছে। আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো জিনিস যদি টাকা আসে, ইনকাম হয়, বিজনেসের কাছে টাকা এলে সেগুলো এইদিকে বসবে, আর যে কোনো ধরনের এক্সপেন্সেস খরচ যদি হয় তাহলে এই দিকে সেইগুলো বসবে। তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো যখন আমরা ফার্স্ট এন্ট্রিটা দেখে নিচ্ছি যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, বিজনেস শুরু করা হয়েছে ক্যাশ দিয়ে, তাহলে বিজনেসের কাছে টাকা এসছে মানে এই দিকে আমরা ডেটার ঘরে ডেট দেব জানুয়ারি 1 তারিখ। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ কিসের জন্য? জার্নালটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তার মানে বিজনেসের কাছে কি এসছে? ক্যাপিটাল এসছে। তাহলে আমরা এদিকে লিখছি টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এইরকমভাবে আমরা উপরে লিখছিলাম সিঙ্গেল কলাম ক্যাশবুক, আর যদি উপরে কোনো থাকে ইন দ্য বুকস অফ তাহলে আমাদের সেটা উপরে লিখতে হবে ইন দ্য বুকস অফ। কার আমরা হিসাব করছি সেই হিসাবটার নামটা এখানে লিখতে হবে। তো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রথমে দেখে নিচ্ছি, ক্যাপিটালটা আছে 50,000, তাহলে অ্যামাউন্টের ঘরে আমরা লিখে দেবো 50,000। টি ফর্মেটে অঙ্কটা করছি তাহলে তাড়াতাড়ি হবে। নেক্সট 5 তারিখ ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, খালি এইটুকুই দেওয়া রয়েছে ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমরা যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করি, কি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করব? তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করব নিশ্চয়ই ক্যাশ দিয়ে ওপেন করব। তাহলে বিজনেসের কাছে যে ক্যাশটা আছে সেটা কি হবে? ব্যাঙ্কে চলে যাবে। তাহলে আমরা ক্যাশের হিসাব করছি সিঙ্গেল কলাম ক্যাশবুকে, তাহলে যদি বিজনেসের কাছ থেকে ক্যাশটা চলে যায় তাহলে কি হবে? এই দিকে এন্ট্রিটা হবে। ডেটটা হচ্ছে জানুয়ারি 5 তারিখ। কোথায় গেল টাকাটা? ব্যাংকে গেল। তাহলে হচ্ছে বাই ব্যাংক অ্যাকাউন্ট, টাকাটা হচ্ছে 20,000। আর এইগুলোর ক্ষেত্রে আগের দিন আমি বলেছিলাম ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন আমরা জার্নালের ক্ষেত্রে যেরকম ন্যারেশন শিখেছিলাম ঠিক ওই রকমই ন্যারেশন লিখতে হবে। প্রথমটা এটার ক্ষেত্রে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তো বিইং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ বা বিইং স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল। আর যেটা বললাম এখনই ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে সেটা বাই সাইডে লিখলাম বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটার ক্ষেত্রেও একটা ন্যারেশন লিখে দিতে হবে। আর আগের দিন বলেছিলাম যে যখন আমরা সিডিবিডি করছি সিডিবিডির ক্ষেত্রে কোনো ধরনের কোনো ন্যারেশন হয় না। তারপরে নেক্সট এন্ট্রি দেখে নিচ্ছি পারচেজ গুডস ইন ক্যাশ, জিনিস কিনেছি ক্যাশের মাধ্যমে। তাহলে জিনিস কিনলে কি হচ্ছে? টাকাটা আমাদের চলে যাচ্ছে। তাহলে চলে যাচ্ছে, আমরা তারিখটা এখানে রয়েছে আমরা দিয়েছি 6 তারিখ, তাহলে আমরা তারিখটা দিচ্ছি 6 তারিখ। কিসের জন্য টাকাটা যাচ্ছে? পারচেজ করার জন্য। তাহলে বাই পারচেজ অ্যাকাউন্ট, টাকাটা আছে 12,000 টাকা। বাই পারচেজ অ্যাকাউন্ট, টাকাটা 12,000 টাকা। তারপরে 8 তারিখ সোল্ড গুডস ফর ক্যাশ, আমরা জিনিস সেল করেছি। কিসে সেল করেছি? ক্যাশে, মানে আমাদের কাছে কি হয়েছে? টাকা এসছে। তাহলে 8 তারিখে আমরা এদিকে এন্ট্রিটা লিখছি টু সেলস অ্যাকাউন্ট। যেহেতু বিক্রি করেছি, বিক্রি করার জন্য টাকা এসছে। কত টাকা এসছে? বিক্রি করার ফলে টাকা এসছে আমাদের কাছে 5,000 টাকা। নেক্সট
পেড টু মিস্টার দাস বাই চেক। আমরা মিস্টার দাসকে পেমেন্ট করছি, কিসের মাধ্যমে পেমেন্ট করছি? চেকের মাধ্যমে। তো আমরা বলেছি যে সিঙ্গেল কলাম ক্যাশ বুকে শুধুমাত্র ক্যাশ রিলেটেড যে সমস্ত ট্রানজেকশনগুলো আছে সেই ট্রানজেকশনগুলো আসবে। তো এইখানে দেখো পেমেন্টটা হয়েছে পেড টু মিস্টার দাস বাই চেক। আমরা মিস্টার দাসকে চেকে পেমেন্ট করছি। তো যদি চেকে পেমেন্ট করি তাহলে টাকাটা আমার কোথা থেকে যাবে? ব্যাংক থেকে যাবে। তার মানে ক্যাশে কোনো ধরনের কোনো এফেক্ট পড়ছে না, তাহলে এই এন্ট্রিটা আমাদের হবে না। নেক্সট 13 তারিখে সোল্ড গুডস টু মিস্টার রয়। আমরা মিস্টার রয়কে সেল করেছি। 13 তারিখের এন্ট্রিটা রয়েছে সোল্ড গুডস টু মিস্টার রয়। তাহলে মিস্টার রয়কে যখন সেল করেছি, তার মানে এইটা দেখো জার্নালটা কি হচ্ছে? মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে এইখানে মিস্টার রয় টু সেলস মানে এটা হচ্ছে ক্রেডিট ট্রানজেকশন, ধারে হয়েছে। আর আমরা বলেছি যে ধারে যদি কোনো ধরনের কোনো কিছু লেনদেন হয়ে থাকে তাহলে সেটা ক্যাশ বুকে আসবে না, কারণ এখানে আমরা ক্যাশের হিসাব করছি। ক্যাশে যদি টাকা আসছে বা টাকা যাচ্ছে তাহলে শুধুমাত্র সেটা হবে। তারপরে দেখো রয়েছে 14 তারিখে চেক রিসিভড ফ্রম মিস্টার রয় ₹4000। মিস্টার রয়ের কাছ থেকে একটা চেক পেয়েছি। এটাও দেখো সেম, যখন চেকটা পেলাম তাহলে সেই চেকটা পাওয়ার ফলে আমার টাকাটা কোথায়? ব্যাংকে জমা করব। চেকটা ব্যাংকে জমা করব, তাহলে আমার টাকাটা কোথায় বাড়বে? ব্যাংকে বাড়বে। কিন্তু যখনই কোনো চেকের এন্ট্রি থাকবে মাথায় রাখবে যে দেখে নেবে যে পরে ওই চেকটা সম্পর্কে পরে কিছু বলা আছে কিনা। কেন? ধরো আজকে আমি একটা চেক পেলাম, আজকে ধরো সানডে, তো আজকে যদি আমি এখন একটা চেক পাই, তো চেক পাওয়ার পরে আজকেই কি আমি চেকটা ব্যাংকে জমা করতে পারবো? পারবো না। তাহলে আজকে চেকটা কোথায় থাকবে? চেকটা আজকে আমার থাকবে ক্যাশ বক্সে থাকবে। হয় আমি ওই চেকটা নিলাম, নিয়ে পরে কি করলাম? আমার ক্যাশ বক্সে রেখে দিলাম। সেই চেকটা পরে এবার যেদিন ব্যাংক খুলবে সেদিন ব্যাংক খোলার পরে আমরা ব্যাংকে গিয়ে জমা করব। কিন্তু ব্যাংকে যেদিন চেকটা জমা করব সেই দিনই সঙ্গে সঙ্গে আবার ব্যাংকও কিন্তু জমা নাও করতে পারে, কারণ ব্যাংক সেই চেকটা দেখবে, ভেরিফাই করবে, তারপরে অ্যাকাউন্টে আমার টাকাটা জমা পড়বে। তো মোট কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি যদি আজকে কারোর কাছে চেক পেয়েছি, দেখে নেবো যে সেই চেকটা আজকেই ব্যাংকে জমা করেছি না অন্য কোনো দিন জমা করেছি। যদি আজকে চেকটা আমি নিজের কাছে রাখি তাহলে তো ব্যাংকের টাকাটা বাড়বে না। তো এই ক্ষেত্রে দেখো কি হয় কনসেপ্টটা। ধরো আমার এইখানে একটা রয়েছে অফিসে ক্যাশ বক্স রয়েছে, আর এইদিকে রয়েছে আমাদের ব্যাংক যেখানে আমরা টাকাটা জমা করি। তো আজকে তোমার এন্ট্রিটা হয়েছে 14 তারিখে চেক রিসিভড ফ্রম মিস্টার রয়। আর পরের দিকের এন্ট্রিগুলো দেখলে আমরা দেখতে পাবো যে 19 তারিখে চেকটা সম্পর্কে বলা আছে চেক ফ্রম মিস্টার রয় ডিপোজিটেড ইনটু ব্যাংক। মিস্টার রয়ের কাছ থেকে যে চেকটা পেয়েছি সেটা 14 তারিখে চেকটা পেয়েছি, আর জমা কখন করেছি ব্যাংকে? ব্যাংকে 19 তারিখে জমা করেছি। তো যখন আমি চেকটা 14 তারিখে যখন চেকটা পেলাম তখন কি করলাম? সেই চেকটা আপাতত আমি ক্যাশ বক্সে রাখলাম। সেই চেকটার ভ্যালু রয়েছে 4000 টাকা। তো 4000 টাকার একটা চেক ক্যাশ বক্সে রাখলাম। আর সেই চেকটা জমা করব কখন? জমা করব 19 তারিখে। সেই 4000 টাকার চেকটা 19 তারিখে ব্যাংকের কাছে যাবে। তো তখন ধরে নেওয়া হয় কি, যেদিন আমরা চেকটা পেয়েছি যেহেতু সেই চেকটা ক্যাশ বক্সে রেখেছি, তো ধরে নেওয়া হয় সম পরিমাণ টাকা আমার ক্যাশে বেড়েছে। তাহলে ক্যাশে আমার কাছে 4000 টাকা বেড়েছে। তো তখন তাহলে কি করতে হবে? 14 তারিখে চেকটা ক্যাশে বাড়ার জন্য আমাদেরকে দেখাতে হবে, ইনকাম হিসাবে দেখাতে হবে। আর সেই চেকটাই 19 তারিখে আমরা কি করব? জমা করব। তখন ক্যাশ বক্স থেকে চেকটা তুলব আর ব্যাংকে গিয়ে জমা করব, তখন ব্যাংকের টাকাটা বাড়বে। তো বললাম যদি চেকটা সম্পর্কে পরে কিছু লেখা থাকে যে অন্য দিন জমা করেছি, তখন আমরা কি করব? প্রথমে সেটাকে এখানে ক্যাশ বুকে এন্ট্রি দেখাবো, কারণ চেকটা যেহেতু ক্যাশ বুকে রেখেছি তো ধরে নেওয়া হয় সমপরিমাণ টাকা ক্যাশ বক্সে বেড়েছে। আর যদি চেকটা সম্পর্কে পরে কিছু বলা না থাকে, খালি লেখা থাকলো যে চেক রিসিভ ফ্রম মিস্টার রয়, আর পরে আর কোনো এন্ট্রিতে কোনো কিছু বলার নেই, ওটা জমা সম্পর্কে, তার মানে ধরে নেবো সেই দিনই ব্যাংকে জমা হয়ে গেছে, তার মানে ব্যাংকের টাকাটা বেড়ে গেছে, তাহলে সেটা ক্যাশ বুকে কোনো ধরনের কোনো এফেক্ট আসবে না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, যখনই কোনো চেকের এন্ট্রি থাকবে, চেক আমরা যদি কারোর কাছ থেকে পেয়েছি তো দেখে নেবে সেই চেকটা সম্পর্কে পরে কিছু বলা আছে কিনা। তো দেখো যখন আমরা মিস্টার রয়ের কাছ থেকে 14 তারিখে চেকটা পেলাম, তাহলে আমরা ধরে নিলাম যে সেটা ধরে নিলাম না, আমরা সেদিন জমা করিনি, দেয়া রয়েছে যে 19 তারিখে জমা করেছি, তাহলে সেদিন আমরা ক্যাশে জমা করব। তো আমরা চেকটা পেয়েছি কার কাছ থেকে? টু মিস্টার রয়। তার মানে আমরা এটাকে অ্যাজিউম করব, ধরে নেব
যে ক্যাশে আমার সমপরিমাণ টাকা বেড়েছে 4,000 টাকা। তারপরে দেখো 17 তারিখে বলছে উইথড্র ফ্রম ব্যাংক। 17 তারিখে লেখা আছে উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে আমরা টাকাটা তুলেছি। তো ব্যাংক থেকে যদি আমরা টাকাটা তুলেছি, তো ব্যাংক থেকে টাকাটা তুলে কি করব? ব্যাংক থেকে টাকাটা তুলবো কিসের জন্য? নিশ্চয়ই আমার অফিসিয়াল পারপাসে, অফিসে আমার দরকার আছে বিজনেসের কাজে। তাহলে অফিসে ব্যাংক থেকে যদি এরকম লেখা থাকে উইথড্র ফ্রম ব্যাংক, তার মানে সেই টাকাটা আমরা ব্যাংক থেকে তুলছি, তুলে পরে কোথায় নিয়ে আসবো? আমরা অফিসের ক্যাশে নিয়ে আসবো। তার মানে ক্যাশ বক্সে টাকাটা আমাদের বাড়বে। তাহলে ব্যাংক থেকে টাকা তুলছি, ব্যাংকটা কমছে, ক্যাশটা বাড়ছে, তার মানে আমাদের কাছে টাকা আসছে। তাহলে 17 তারিখে আমরা এন্ট্রিটা করব টু ব্যাংক অ্যাকাউন্ট। জার্নাল এন্ট্রিটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ব্যাংক থেকে টাকাটা কমছে, কত টাকা কমছে? 2,000 টাকা। আর সেই টাকাটা তোমার জমা পড়ছে কোথায়? ক্যাশে। তো সেই জন্য আমাদের এই এন্ট্রিটা ক্যাশের ঘরে হলো। এরপরে 19 তারিখে যেটা আমি বলছিলাম যে মিস্টার রয়ের চেকটা আমরা জমা করেছি কোথায়? ব্যাংকে। তো দেখো এইখানে 14 তারিখে আমরা দেখলাম কি 14 তারিখে এই এন্ট্রিটার ক্ষেত্রে যে মিস্টার রয়ের চেকটা এখন আমাদের ক্যাশ বক্সে রয়েছে। এবার 19 তারিখে সেই চেকটা ক্যাশ বক্স থেকে তুলবো, তুলে পরে ব্যাংকে জমা করব। তার মানে যেটা আমরা ক্যাশটাকে বাড়িয়ে রেখেছিলাম, ইনকাম হিসাবে দেখিয়েছিলাম 4,000 টাকা, সেই চেকটা এবার ক্যাশ বক্স থেকে তুলে ব্যাংকে জমা করব। তাহলে কি হবে? আমাদের ক্যাশটা আবার কমবে। আর ক্যাশটা কমলে এই দিকে বাই সাইডে খরচের দিকে এন্ট্রিটা হবে। তাহলে বাই কোথায় চেকটা জমা করছি? ব্যাংকে। তাহলে এন্ট্রিটা হচ্ছে বাই ব্যাংক অ্যাকাউন্ট। টাকাটা হচ্ছে এই যে চেকের টাকাটা, এটা টাকাটা দেখো পরের ক্ষেত্রে দেওয়া নেই, ড্যাশ দেওয়া রয়েছে সেইখানে। কারণ কি যেই চেকটা পেয়েছিলাম সেই চেকটাই তো জমা করবো, ওটা তো অ্যামাউন্টটার তো কোনো চেঞ্জ হবে না। তাহলে 19 তারিখে বাই ব্যাংক অ্যাকাউন্ট করে ওই 4,000 টাকার চেকটা জমা পড়ে গেল। এরপরে দেখো যেটা রয়েছে 23 তারিখে রয়েছে পারচেজড ফার্নিচার বাই ক্যাশ। আমরা ফার্নিচার পারচেজ করেছি ক্যাশ দিয়ে। তো ফার্নিচার পারচেজ করেছি, টাকা চলে গেছে। তাহলে টাকা চলে গেলে বাই সাইডে এন্ট্রিটা হবে 23 তারিখে। জার্নালটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ফার্নিচারের জন্য টাকাটা গেছে, তাহলে হচ্ছে বাই ফার্নিচার, বাই ফার্নিচার অ্যাকাউন্ট। কত টাকার ফার্নিচার কিনেছি? 700 টাকার ফার্নিচার কিনেছি, বাই ফার্নিচার 700 টাকা। 25 তারিখে বলেছে ড্রিউ ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। আমরা জার্নালের ক্ষেত্রে দেখেছি যদি পার্সোনাল ইউজের জন্য বিজনেস থেকে টাকা তোলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি কি ড্রয়িংস। তো ড্রিউ ফ্রম ব্যাংক, কোথা থেকে টাকাটা তোলা হয়েছে? ব্যাংক থেকে টাকাটা তোলা হয়েছে। কিসের জন্য? পার্সোনাল ইউজের জন্য। তো ব্যাংক থেকে যদি আমরা টাকাটা তুলছি পার্সোনাল ইউজের জন্য, তাহলে সেই টাকাটাকে আমরা বলবো কি? ড্রয়িংস। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, জার্নাল এন্ট্রি ড্রয়িংস টু ব্যাংক। তাহলে দেখো এইখানে ক্যাশের কোনো ব্যাপার আসছে না। আমার কোনো কিছুর জন্য টাকা দরকার আছে, ব্যাংক থেকে গেলাম, টাকাটা তুললাম, তুলে খরচা করে দিলাম পার্সোনাল পারপাসের জন্য, শপিং করে নিলাম, কিন্তু সেই টাকাটা তো আর বিজনেসের কাছে আসছে না, মানে ক্যাশে তো কোনো এফেক্ট পড়ছে না। তাহলে এই এন্ট্রিটাও হবে না। লাস্ট 31 তারিখে ড্রিউ ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এবার বলছে ক্যাশ তুলছি পার্সোনাল ইউজের জন্য, মানে ক্যাশ বক্স থেকে আমরা টাকা তুলছি কিসের জন্য? পার্সোনাল ইউজ। তাহলে সেটা ক্যাশে এফেক্ট পড়ছে কেন? কারণ বিজনেসের কাছ থেকে ক্যাশটা চলে যাচ্ছে। তাহলে আমাদের এটার এন্ট্রিটা হবে কি? ড্রিউ ক্যাশ ফর পার্সোনাল ইউজ, তারিখটা হচ্ছে 31 তারিখ, আমরা লিখব বাই ড্রয়িংস। জার্নালটা হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাই ড্রয়িংস, টাকাটা রয়েছে 300 টাকা। তাহলে দেখো এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে এমন কিছু কিছু এন্ট্রি ছিল যে এন্ট্রিগুলো কিন্তু জন্য আমাদের ক্যাশ বুকটা কোনো ধরনের কোনো এফেক্ট হচ্ছে না, তাই সেই সমস্ত এন্ট্রিগুলো কিন্তু আসেনি। আর যেই সমস্ত এন্ট্রিগুলোর জন্য ক্যাশটা এফেক্ট হচ্ছে সেইগুলো এসছে। তো এই সমস্ত এন্ট্রিগুলোর মধ্যে এই এন্ট্রিটা একটা ইম্পর্টেন্ট এন্ট্রি আছে, যেটা চেকের এন্ট্রি। সেটা বললাম যে যখনই কারোর কাছ থেকে কোনো চেক পাবো তাহলে দেখে নেব যে সেই চেকটা আমরা কি করেছি, সেই দিনই ব্যাংকে জমা করেছি না ওটা চেকটা সম্পর্কে পরে কিছু বলা আছে। যদি পরে কিছু বলা থাকে তাহলে কি করব? যেদিন চেকটা পাবো সেদিন আমরা ক্যাশ বক্সেই চেকটাকে রাখবো, যার কাছ থেকে পেলাম তার নাম দিয়ে। আর সেই চেকটা আবার যখন জমা করব অন্য একটা দিন, তখন জন্য সেই দিনটাতে আবার একটা আমরা এন্ট্রি পাস করব যে ক্যাশ বুক থেকে চেকটা তুললাম, তুলে পরে ব্যাংকে জমা করে দিলাম। এবার এটা করার পরে আমাদের কি হলো? যোগ বিয়োগ করতে হবে, ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করাটা দেখিয়েছিলাম আগের দিন, বলেছিলেন যে দেখতে হবে যে কোন দিকটা যোগ বিয়োগ করে বেশি আসছে, সেই দিকটা আমরা দুদিকেই লিখব।
আমরা দেখতে পাচ্ছি এই দিকটাই বেশি রয়েছে 50, 55, আর এদিকে 4, 2, 61,000, টোটালটা হচ্ছে 61,000। বোথ সাইডে আমি টোটালটা লিখলাম 61,000, আর তার থেকে এই দিকটা আমরা মাইনাস করব, এদিকে 20, 30, 30, 36, 37, 37,000। তাহলে 37,000 মাইনাস করার পরে যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে আমাদের 24,000। আমরা যেটা ক্লোজিং ডেট আছে সেই ক্লোজিং ডেটটা আমরা এখানে লিখব বাই ব্যালেন্স সিডি ফর ক্যারেড ডাউন। আগের দিনে বলেছিলাম বাই ব্যালেন্স সিডি বলে 24,000। তো এইটা আর এই সিডিটা আমরা যেরকম লেজারে করি সেটা আমরা বিডি বলে লিখতে পারি নেক্সট দিন ফেব্রুয়ারির 1 তারিখ দিয়ে টু ব্যালেন্স বিডি বলে 24,000। তো আশা করছি তোমাদেরকে আমি সিঙ্গেল কলাম ক্যাশবুকের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। এইখানে যে এন্ট্রিগুলো আজকে আমি করালাম সেগুলো সিঙ্গেল কলাম ক্যাশবুকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এন্ট্রি। এই এন্ট্রিগুলো দেখবে, এই অঙ্কটা দেখলে আশা করছি সিঙ্গেল কলাম ক্যাশবুকে তোমাদের বেসিক যে কনসেপ্টটা সেটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডাবল কলাম ক্যাশবুক নিয়ে আমরা আলোচনা করব। সিঙ্গেল কলাম ক্যাশবুকের সঙ্গে ডাবল কলাম ক্যাশবুকের ডিফারেন্সটা কি সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। আজকের মতন থ্যাংক ইউ।